প্রিয় দর্শক, স্বাগত সবাইকে আমাদের নিয়মিত টক শো। এই সময় আমি জহিরুল আলম আজ আপনাদের সঙ্গে আছি। সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করব। সবারই এখন একটা মোটামুটি একটা স্বস্তির ভাব এসেছে। কোভিড পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হয়েছে, যদিও আজও মারা গেছে হিসেবে গত 24 ঘন্টায় 86 জন। সবই খোলা, মোটামুটি জনজীবন স্বাভাবিক। শিক্ষা প্রতিষ্ঠান এখনও বন্ধ, সেটি একটি চিন্তার বিষয় এবং কর্তৃপক্ষ নিশ্চয়ই এটা নিয়ে ভাবছেন। যে ক্ষতি হয়ে গেছে আমাদের এই শিক্ষা জীবনে, আমাদের বিশাল সংখ্যক শিক্ষার্থীর জীবনে, সেটা কিভাবে পুষিয়ে নেওয়া যায় সে বিষয়টি আজকে আলোচনায় থাকবে। দিনের খবরগুলোর মধ্যে রয়েছে যে চিত্রনায়িকা পরীমণি 28 দিন পরে জামিন পেয়েছেন। আমাদের ভ্যাকসিনের যে প্রবাহ সেটি চলমান আছে। সিনোফার্ম থেকে আরও 20 লাখ ভ্যাকসিন এসেছে, সামনে আরও ভ্যাকসিন আসবে, পাইপলাইনে আছে। এই বিষয়ে আমরা আলাপ করব। খুবই খুশির খবর, আনন্দের খবর। র্যামন ম্যাগসেসে পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ফিরদৌসী কাদরী। সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে এবং বাংলাদেশই এর জন্য গর্বিত যে তার কাজের স্বীকৃতি তিনি পেয়েছেন। এই বিষয়গুলো মূলত আলোচনার মধ্যে থাকবে। সামগ্রিক সব কিছুই আজকে আলোচনার বিষয়বস্তু হিসাবে আমরা বেছে নিয়েছি। আলাপ করবার জন্য স্টুডিওতে আছেন দুজন অতিথি। শুরুতে তাদের সঙ্গে পরিচিত হব, আর জুম প্ল্যাটফর্মে যুক্ত হবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর শরফুদ্দিন আহমেদ। তিনি এখনও যুক্ত হননি, আশা করছি তাকে। স্টুডিওতে রয়েছেন প্রফেসর নিজামুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। স্বাগত আপনাকে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ফেডারেশনগুলোর মহাসচিবও। আর রয়েছেন জনাব সুভাষ সিংহ রায়, সম্পাদক বাংলা বিচিত্রা, তিনি রাজনীতি বিশ্লেষক। স্বাগত আপনাদের দুজনকেই। শুরু করতে চাই, আপনি শুধু রাজনীতি বিশ্লেষকই নন বা বাংলা বিচিত্রা সম্পাদকই নন, ফার্মাসিস্টও বটে। সে কারণে কোভিড বিষয়ক নানা আলোচনায় আপনাকে আমরা প্রায় পাই এবং আপনার মতামত আমরা নেই। এ বিষয়ে আপনার প্রবল আগ্রহ রয়েছে বিশ্লেষণের। এখন যে পরিস্থিতি দেখছেন যে 86 জন এবং এটা ক্রমশ নিম্নমুখী, অনেকে আশঙ্কা করেছিলেন যে লকডাউন তুলে দেওয়ার পরে লকডাউন টাইমলি তড়িঘড়ি তুলে দেওয়া হলো কিনা, পরিস্থিতি যখন আপনার খারাপের দিকে, তখন যদি লকডাউন উঠানোর পরে নেক্সট 2-3 উইকস কী অবস্থা হয়। কিন্তু সেরকম বাস্তব চিত্র কিন্তু সেরকম নয়। এটা কি ইঙ্গিত দিচ্ছে? কেন আমরা মোটামুটিভাবে একটা নিয়ন্ত্রণের মধ্যে আসতে পেরেছি? আপনার বিশ্লেষণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সুস্বাস্থ্য কামনা করছি। প্রফেসর নিজামুল হক ভূঁইয়াকে আমার শুভেচ্ছা এবং সুস্বাস্থ্য কামনা করছি। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য তিনিও যুক্ত হবেন, প্রফেসর শরফুদ্দিন আহমেদ। দর্শকদের নিরন্তর শুভেচ্ছা, তাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমি মোটা দাগে 2-1টি কথা বলি, যে এই কথাগুলো বলাটা বেশ জরুরি এবং আমার বোধের থেকে কথাগুলোই বলছি। আপনার টেবিলে আমি 30শে জুলাইয়ের একটি দৈনিক আনন্দবাজার পত্রিকা, ভারতের পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত, সেই পত্রিকায় আনন্দলাল রায়ের একটি লেখা আমি কিছু অংশ পাঠ করেছিলাম। লেখাটা আপনিও পড়েছেন। যদি আগাম প্রস্তুতি না নেওয়া হয়, শিরোনাম ছিল মহামারী পরবর্তীতে আসতে বেশি দেরি নেই। আমাদের কিন্তু অনেকগুলো বিষয় কিন্তু এবার 17 মাসে কিন্তু দেখিয়ে দিয়েছে যে আমাদের সংকটগুলো কোথায়, আমাদের প্রস্তুতির অভাব কোথায়, আমাদের কি কি প্রয়োজন, কি কি আমাদের করা উচিত ছিল, কি কি আমরা করি নাই। আবার এই 17 মাসে কতটা দক্ষতার পরিচয় দিয়েছি, অনেকগুলো বিষয় কিন্তু এখানে আছে। আমি আপনাকে এখানে বলেছিলাম যে আমরা পারি নাই বলি যখন, আমাদের স্বীকার করে নিতে হয়। আবার এই কোভিডকালীন সময়ে পৃথিবীতে একমাত্র দেশ যে 3,60,00,000 শিশুদের ভ্যাকসিন দিয়েছে, এটা কম অগ্রগতির কথা না। তা অনেকগুলো বিষয় কিন্তু এখানে যুক্ত আছে। কিন্তু যেটা বলবো, আপনি দেখবেন আজকে একটা পত্রিকার শিরোনাম দেখলাম গতকাল রাত্রে টেলিভিশন অনুষ্ঠান করতে, যে সংক্রামক ব্যাধি যেটা আছে সেটা নিয়ে তো আমরা 17 মাস ধরে লড়াই করেছি, আরও বেশ কয়েক মাস লড়াই করতে হবে বলে মনে হয়। কিন্তু অসংক্রামক ব্যাধি যেটা, সেটারও কিন্তু আমরা কিন্তু ভুলে যাচ্ছি। আমাদের প্রচুর মানুষ ডায়াবেটিসের পেশেন্ট, যেটাকে বলে ডায়াবেটিক বলি আমরা, রোগীগুলোর নাম বলি ডায়াবেটিক, তারা কিডনির এবং হাইপারটেনশনের রোগী আছে, সিওপিডি পেশেন্ট আছে, অনেকগুলো রোগ আমাদের কিন্তু এই সমাজের মধ্যে, এই দেশের মধ্যে কিন্তু ভয়ঙ্কর আকারে আছে। এবং ক্যান্সার তো বটেই, হেপাটাইটিস আমাদেরকে দারুণভাবে পর্যুদস্ত করে, ABC, টিউবারকুলোসিস, এই বিষয়গুলো আমরা কিন্তু বিবেচনা রাখতে হবে। আমরা 17 মাসে কিন্তু চিকিৎসা ঠিক মতো ওইভাবে হয়নি এ কারণে, নানান কারণে অপারেশন থিয়েটার খালি পাওয়া যায় নাই, নানান কারণে অপারেশন করতে মানুষের ঝুঁকি মনে করেছেন, ডাক্তাররাও অনেক সময় যান নাই, প্রথম দিকে তো একেবারেই না।
এই সবগুলো বিবেচনা নিয়ে আমাদের এখন মনোযোগ দিতে হবে কিন্তু এই অসংক্রামক ব্যাধির যেগুলো আমাদের এখানে চিকিৎসাগুলো হয়নি, এটা কত দ্রুত এই পরিস্থিতির উন্নতি ঘটানো যায়। কারণ আমাদের একটা বড় শিক্ষা কিন্তু হয়েছে, মানুষ কিন্তু যখন সংকটকালীন সময় পড়ে তখন কিন্তু তার একটা অভিজ্ঞতা অর্জিত হয়। আমার প্রথম দিকে ডাক্তাররা, নার্সরা এবং সাধারণ মানুষরা যে পরিমাণ ভয় পেয়েছিল কোভিড-19কে, যদিও কোভিড-19 ভয় পাওয়ারও বিষয়, পরবর্তীতে কিন্তু তারা কিন্তু এটাকে আত্মস্থ করতে পেরেছে এবং তারা নানান রকম প্রযুক্তির উদ্ভাবন ঘটেছে বৈশ্বিকভাবে, এবং বাংলাদেশেও ডাক্তাররা, নার্সরা অনেক কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে পেরেছে, যে কারণে একটা অভিজ্ঞতা জায়গা তৈরি হয়েছে। এখন আমাদের যে দাবি, শেষে যেটা আমি বলতে চাই, যে আমাদের মনোযোগে দিতে হবে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনার যে কাঠামো, সেই কাঠামোকে কতটা শক্ত করা যায় এবং পরিকাঠামোর যে বিস্তারটা সেটা কতটুকু নিয়ে যাওয়া যায় এবং আমরা কতটুকু গুরুত্ব দিব, সেই গুরুত্বের জায়গাটি নিয়ে সরকার সহ সকলে মিলে ভাববেন। আমি মনে করি সেটাই আমাদের গুরুত্বপূর্ণ। আসবো আপনার কাছে, এটি নিয়ে আমার প্রফেসর নিজামুল হক ভূঁইয়া, আপনার কাছে, আপনিও পুষ্টিবিজ্ঞানের একজন অধ্যাপকও বটে। কেন আলোচনাটি এখন আমরা করছি? কিন্তু আমরা সারা বছর ধরে কোভিডের মানে উদ্বেগ, দুশ্চিন্তা, সংকট নিয়ে আলাপ করেছি। এখন আমরা একটা স্বস্তির অবস্থাতেও এই আলোচনাটা তোলার এইটি কারণ, যেটি সুব্রত খুবই মানে পার্টিনেন্টলি উনি পয়েন্টেড আউট, যে এখন আমাদের স্বাস্থ্য পরিকাঠামো বা স্বাস্থ্যের যে লুপহোলসগুলো ছিল, যে সমালোচনা বা যে দুর্বলতা বা সীমাবদ্ধতাগুলো ছিল, সেগুলোকে মেকআপ করে সামনের দিনে এগিয়ে যাওয়ার প্রস্তুতির সময় এখন। এবং সামগ্রিকভাবে কোভিডের সময় অনেক চিকিৎসা কিন্তু ব্যাহত হয়েছে, এখনও হচ্ছে। মানে হাসপাতালগুলোতে গেলে অন্য রোগীরা কিন্তু প্রপার অ্যাটেনশন পায়নি। তো আপনি কি মনে করেন যে এখানে সেই জায়গাটা আমরা কতটা সিরিয়াসলি, নাকি সমস্যা আসে, সমস্যা আমরা মোকাবেলা করি অ্যান্ড পাইলট বেসিসে বা অ্যাডক বেসিসে, দেন উই ফরগেট? আমি যদি আপনাকে অনুমতি নিয়ে প্রফেসর মিজানুল্লাহর কাছ থেকে একটু 10 সেকেন্ড সময় মার্জনা নিচ্ছি, আমার মনে পড়লো তাই। আপনি দেখেন আমাদের অনেক চিকিৎসা বিজ্ঞানের অনেকগুলো বিষয় কিন্তু বিভক্ত হয়েছে এবং বিস্তার লাভ করেছে। এখনো পর্যন্ত থোরাসিক সার্জারিতে সারা বাংলাদেশে 20 জন ডাক্তার, নিউরোমেডিসিনে একসময় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি আপনি যখন ছাত্র তখন দেখা গেছে সারা বাংলাদেশে 33 জন নিউরোমেডিসিনের শিক্ষক এবং ডাক্তার। এই জায়গার বিস্তৃতি ঘটেছে। এখন এই যে প্রয়োজন, এই প্রয়োজনটা আমরা কিন্তু এখন বুঝতে পারছি, এর আরো কত বেশি প্রয়োজন। আপনি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের যে ডক্টররা আমরা কিন্তু এইভাবে তৈরি করিনি, এখন গুরুত্ব দিই নাই। আমরা এইবার কোভিডকালীন সময় বুঝতে পেরেছি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের কত বেশি প্রয়োজন, এবং আমাদের ছাত্রছাত্রীদের, আমাদের সন্তানদের এই বিষয়ে আগ্রহী করা, যে বিষয়টা বাংলাদেশের জাতির জন্য প্রয়োজন। দুঃখিত, আমি প্রফেসর নিজাম, আপনাকে, আপনি স্টুডিওতে আছেন, আমি জি ধন্যবাদ জহুরুল আলম ভাই, ধন্যবাদ আমার অত্যন্ত প্রিয় সুভাষ সিংহ রায়। উনি খুবই বিশ্লেষণটা অনেক সুন্দরভাবে করেছেন। আমাদের কাছে সংযোগ করবেন আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য ডক্টর শরফুদ্দিন আহমেদ এবং কি এনটিভির অসংখ্য দর্শকদেরকে আপনাদের শুভেচ্ছা। আমাদের সুভাষ সিংহ রায় যথাযথভাবে বলেছেন, উনি যেভাবে ক্লাসিফিকেশন করেছেন যে প্যান্ডামিকের সময় করোনাকে নিয়ে আমরা যেভাবে সবাই করোনার পিছে দৌড়াচ্ছিলাম, অন্যান্য রোগগুলোকে কিন্তু আমরা অ্যাভয়েড করেছি। এবং কি দেখা যাচ্ছে যে আমাদের অনেক ক্রিটিক্যাল রোগী চিকিৎসার অভাবে অনেকে মৃত্যুবরণ করেছে এবং অনেকে দেখা যাচ্ছে প্রপার ট্রিটমেন্টের অভাবে অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, এমনকি তারা এখনও অসুস্থ অবস্থা আছে। এমনকি আমরা অনেকগুলো মেডিকেল কলেজগুলোতে, হসপিটালগুলোতে দেখেছি যে অন্য রোগীদেরকে তারা দেখতেছে না, এমন ডাক্তাররা প্র্যাকটিস করে নাই। এমনকি দেখা যাচ্ছে যে আমি একটা এক্সাম্পল দিই, জাপান বাংলাদেশ হসপিটালের একটা এক্সাম্পল দিই। ওখানে 2 জন ডাক্তার, ওনারা বিশেষজ্ঞ, ওনারা বলছে যে আমরা করোনার সময় রুগী দেখছি না। এখন দেখা যাচ্ছে পেইনের ডাক্তার, তারপরে দেখা যাচ্ছে তারা ল্যাপারোস্কোপির অপারেশন করতে হবে, সে পেইন করতেছে, বাসায় চিৎকার করতেছে, যেতে পারছে না। তো কারণ আমি ওই ডাক্তারদের বললাম, না ভাই আমরা যদি করোনা আক্রান্ত হয়ে যায়, যেটা সুভাষ সিংহ রায় যথাযথভাবে বলেছিলেন যে প্রথম দিকে আমরা করোনাকে যেভাবে ভয় পেয়েছিলাম, এবং সে ভয়ের কারণে কিন্তু আমাদের, যেহেতু আমাদের 170-75 জন চিকিৎসক অলরেডি মৃত্যুবরণ করেছে, প্রথম দিকে আমাদের প্রপারলি ট্রিটমেন্টগুলো আমরা প্রটোকল বুঝতে পারে নাই, আমাদের নার্সরা বুঝতে পারে নাই, আমাদের ডাক্তাররা বুঝতে পারে না। পর্যায়ক্রমে কিন্তু আমরা এগুলো কীভাবে ট্রিটমেন্ট করতে হবে, আমাদের প্রটোকলটা কিন্তু এখন অনেকটা আমাদের ডাক্তার, নার্সরা বুঝতে পেরেছে। এমনকি আমরা প্রথম দিকে দেখেছি যে অনেক সময় অনেক রুগী, অনেক করোনা রুগীকে, আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের মাকে, আমার শিক্ষক বলছে যে আমার মাকে নার্সরা খাবার দিচ্ছে না, আমার মা খাওয়ার কষ্ট পাচ্ছে, আমি হসপিটালে ঢুকতে পারছি না, আমাকে ঢুকতে দিচ্ছে না। এমনকি যখন
প্রথম দিকে আমরা দেখেছি যে করোনায় মৃত্যুবরণ করলে 3 থেকে 4 জনের বেশি লোককে যেতে দেওয়া হতো না। আমাদের বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে আমরা আজিমপুর গোরস্থানে কবর দিতে গেলাম, বললো যে আজিমপুর দেওয়া যাবে না, IEDCR এর মতামত অনুযায়ী রায়ের বাজার বদ্ধভূমিতে দিতে হবে। তো সুতরাং এই প্রটোকলগুলো পর্যায়ক্রমে আমাদের এখন সাহস বেড়েছে, আমাদের করোনা সংক্রমণের হারও কমছে। আমরা মনে করি যে আমরা স্বাস্থ্যবিধি মেনটেন করলে, আমরা প্রপারলি আমাদের যে প্রটোকলগুলো মেনটেন করে আমাদের অন্যান্য ট্রিটমেন্টগুলোতে, যেটা সুভাষ সিংহ রায় বলছে, অন্যান্য ক্ষেত্রে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, অধিদপ্তর এবং কি আমাদের যে মেডিকেল কলেজগুলো, প্রত্যেকটা জায়গায় একটা সমন্বয়ের অভাব ছিল। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন করোনার টেস্ট করতে গেলাম, কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় তখন সে সহযোগিতা পায় না। আমাদের উপাচার্য ফোন করেছে, আমি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে তৎকালীন সচিবকে ফোন করেছে, ওনারা গুরুত্বই দিচ্ছিল না। আমরা বললো যে আমরা টেস্ট করতে চাই, কারণ আমাদের ল্যাবরেটরি আছে, আমাদের মেশিন আছে, এবং দেখেন আমরা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আপনার রাজশাহী এবং সিলেট সব জায়গায় কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু আমরা আমাদের সেই করোনার টেস্ট করার যে মেশিনটা আছে, কিন্তু আমাদেরকে সেভাবে সমন্বয় করে নাই। সমন্বয় করলে প্রথম দিকে কিন্তু করোনা টেস্টটাও বাড়তো, আমাদের সংক্রমণের হারটাও আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম, এমনকি মানুষের আমরা উপকার করতে পারতাম। জি, ধন্যবাদ। আপনি যুক্ত হচ্ছি প্রফেসর ডক্টর শরফুদ্দিন আহমেদ, উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। প্রফেসর শরফুদ্দিন, কি শুনতে পাচ্ছেন আমাকে? জি জি, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমরা আপনাকে স্বাগত। আমরা আলাপ করছিলাম যে এই দীর্ঘ সময়ে 17 মাসে আমরা নানা ধরনের সংকট পেরিয়ে এসেছি, নানা ধাপ পেরিয়ে এসেছি। ঠিক সদ্য যে সাম্প্রতিক যে পরিস্থিতি মোকাবেলা করেছি সেটাও খুব উদ্বেগজনক ছিল। 30-এর উপরে চলে গিয়েছিল আমাদের সংক্রমণ হার, যেটা এখন ক্লোজ টু 12 বা আরও ডিক্লাইন করছে, মৃতের সংখ্যাও ডিক্লাইন করছে। তো এই প্যানেলে আলোচনা হচ্ছে যে এখন আমাদের রিফ্লেক্ট করার সময় এসেছে কিনা যে আমরা কোভিড নিয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু অন্যান্য যেসব আমাদের হেলথ ফ্যাসিলিটি, যে কাঠামোগত যে দুর্বলতা, যে সীমাবদ্ধতা, সেখানে নজর দেওয়ার এবং সেভাবে নিজেদের সামর্থ্য বৃদ্ধি করার যে সময়, এখন সেই সময়টা যথাযথ সময় কিনা, এবং এখানে সেই স্বাস্থ্য ব্যবস্থাপকদের সেই পরিকল্পনা আপনি দেখতে পাচ্ছেন কিনা? প্রফেসর শরফুদ্দিন, ধন্যবাদ আপনাকে সুন্দর প্রশ্ন করার জন্য। আমরা আসলে দীর্ঘ 17 মাস একটা কঠিন অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি, এবং ডেল্টা ভেরিয়েন্ট এক বাড়িতে একজন আক্রান্ত হলে সেই বাড়ির সকলেই আক্রান্ত হয়েছে, এবং বহু লোক এই সময়ে 30% থেকে 33% উন্নীত হয়েছিল, এবং এখন সংক্রমণের হার কমেছে। এটা আমাদের জন্য সুখকর খবর হলেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কিন্তু কোনোরকম কোনো ছাড় নাই, এই বিষয়টি সবাইকে মনে রাখতে হবে। একবারে বলি যে আমার হাসপাতালে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, করোনা চিকিৎসায় অন্যান্য অনেক প্রতিষ্ঠানের চেয়ে আমরা ভালো অবস্থানে। কেন বলবো? যে আমি একটা ফিল্ড হাসপাতাল করেছি, আমি 100টা বেড বাড়িয়েছিলাম প্রথম দিকে করোনা ইউনিটে, আমি কোভিড ICU বাড়িয়েছিলাম, আমরা কেবিন বাড়িয়েছিলাম। সবকিছু মিলে আমরা রোগীদের ট্যাকেল করার ব্যাপারে যতদূর সম্ভব চেষ্টা করেছিলাম। তবে আমরা কিন্তু একটা কাজ করতে পারিনি, সেটা হলো যে আমাদের যে OTT, সেই OTT কেবিন ব্লক, সেখানে করোনাকালীন সময় কিন্তু অনেক নন কোভিড রোগীর অপারেশন করতে পারিনি। এই যে না পারা, এতে করে অনেক রোগী কিন্তু বঞ্চিত হয়েছে। এবং এই কথাও সত্য যে আমরা করোনা একটা রোগীকে অপারেশন করলাম, আমার ডাক্তাররা সবাই আক্রান্ত হয়ে গেল। এরকম অবস্থা আপনারা শুনেছেন যে একসাথে 25 জন, একজন নারায়ণগঞ্জের একটা গাইনি অপারেশন করতে গিয়ে। এমনি করে আমরাও নিজেরা রিস্কের মধ্যে ছিলাম। আপনি সত্যিই বলেছেন, প্রথম দিকে আমরা যে PPE এই সম্পর্কে আইডিয়াই ছিল না প্রথম দিকে, ডাক্তার, নার্স, ইভেন সরকারের। তারপরে সারা বিশ্বে যখন একটা পরিস্থিতি তৈরি হলো, বাংলাদেশেও আমরা কিন্তু সক্ষমতা অর্জন করলাম সব দিক দিয়ে, এবং চিকিৎসা ক্ষেত্রে অন্যান্য দেশের তুলনায় আমরা কিন্তু পিছিয়ে নাই সব ধরনের। প্রফেসর ডক্টর শরফুদ্দিন, আপনি বলছিলেন যে এই কোভিড কালে অনেক অসংক্রামক ব্যাধিতে আক্রান্ত বহু লোক, বহু পেশেন্টকে প্রপার সাপোর্ট দেওয়া যায় নাই। তাদের ব্যাপারে এখন এই কোভিডের যখন পরিস্থিতির কিছুটা নিম্নগামী, এই সময়ে তাদের জন্য স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি করার জন্য যে প্রস্তুতি, আপনার হসপিটাল তো বটেই, সামগ্রিকভাবে আপনি কেমন দেখছেন এবং এখন কি ধরনের সাপোর্ট প্রয়োজন তাদের? আপনারা জানেন যে সারা বাংলাদেশের এই দীর্ঘদিন যাবৎ সকল বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ সব বন্ধ। আমরা বলি আপনারা ঘরে থাকেন, আর আমরা কিন্তু সকালবেলা থেকে হাসপাতালে থাকি। এবং আমি আপনাকে বলি, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আমার অ্যাডমিশন টেস্ট, আমার এখানে পরীক্ষা, আমার এখানে সমস্ত রোগী দেখা, অপারেশন সবই কিন্তু আছে। কোভিড নন কোভিডের সব রোগী কিন্তু আমার এখানে, ডেঙ্গু বলেন,
করোনা বলেন, হার্টের রোগী বলেন, লাং এর রোগী বলেন, মেডিসিন, সব ধরনের রোগী আমরা এখন হবে। আমরা প্রথম দিকে বললাম যে করোনার ভয়ে অনেক রোগী কম আসতো এবং তারা চিকিৎসা হয়তোবা কেউ কেউ দেরি করেছে, সেই রোগীগুলোকে এখন আমাদের অনেকের অপারেশন করতে হবে। আমরা যেমন আইএনটি রেগুলার অপারেশন করেছি, আমাদের আবার কিছু কিছু নিউরো সার্জারি অথবা ধরেন ল্যাপারোটমি বা জেনারেল সার্জারি এ ধরনের কিছু অপারেশন তখন আমরা ওই করোনার কারণে আমাদের ওটি ব্লকটি বন্ধ থাকার কারণে আমরা তখন পারিনি। এখন কিন্তু আমরা 3 তলা 2 তলা 2টো ব্লক খুলে দিয়ে সেখানে নন কোভিড রোগী আমাদের ওয়ার্ডে আজকে পর্যন্ত 1200 থেকে 1300 রোগী আছে, যেটা করোনার সময় 600-তে নেমে এসেছিল। আমার বেড কিন্তু 1900। আমার করোনার চিকিৎসার পাশাপাশি আমার কিন্তু 1200 অন্য রোগীর চিকিৎসা আমি করছি। এখন আমার কথা হলো যে এই করোনা চিকিৎসার পাশাপাশি অন্য রোগীর চিকিৎসা অব্যাহত রাখতে হবে এখনই, কারণ আমাদের দীর্ঘদিন আমরা কিন্তু তাদেরকেও বঞ্চিত করেছি মনে করতে হবে। কারণ তারা কিন্তু চিকিৎসার জন্য এসে, অপারেশন করার জন্য এসে তারা ঠিক মতো আমাদের কাছে লাইন দিয়ে অনেক চিকিৎসা করতে পারে নাই। এখন সকল হাসপাতালে আস্তে আস্তে করে করোনার পাশাপাশি নন করোনা রোগী, যেটা আমার বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আছে, অন্য জায়গায় যাতে চালু হয় সেদিকটি সরকারকে এখন দেখতে হবে। সাথে সাথে আমরা আরেকটা কাজ করব, আমাদের স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে কিন্তু কোন রকম কোনো ছাড় দেওয়া যাবে না, কারণ কোন সময় কোন ভেরিয়েন্ট আমাদেরকে আবার আক্রান্ত করে আমরা তো জানি না। আমি ডাক্তার সুভাষ সিংহ রায়ের একটা কথা বলতে চাই, আমাদের আসলে বাংলাদেশে স্পেশালিস্টের সংখ্যা 1 লাখে 1 জন থাকা দরকার। অনেক সাবজেক্টে 20 থেকে 30 জন, অনেক সাবজেক্টে 500 জন থেকে 700 জন আছে, কিন্তু কমপক্ষে 1600 বা 1700 লোক দরকার প্রতি সাবজেক্টে। এই বিষয়ে আমাদের কিন্তু আরো পরিকল্পনা নিতে হবে। আমরা আমাদের ভবিষ্যৎ যারা বিশেষজ্ঞ তাদেরকে তৈরি করতে হবে, কারণ একটু আগে আপনি শুনছিলেন ক্রিটিক্যাল কেয়ার সহ, অ্যানেস্থেসিওলজিস্ট সহ, আমাদের এবার যে অক্সিজেন সাপ্লাইয়ের জন্য করোনা কেয়ার এর ব্যাপারে আমাদের যত জনবল দরকার সেই জনবল কিন্তু ছিল না। মাননীয় প্রধানমন্ত্রী মাত্র 15 দিনের মধ্যে, এই যে কয়েকদিনের মধ্যে আরো 400 জন অ্যানেস্থেসিওলজিস্ট নিয়েছে। যদি আবার করোনা বেড়ে যায়, অক্সিজেনের সাপ্লাইয়ের জন্য উনি কিন্তু লিকুইড অক্সিজেন এনেছেন। আমরা কিন্তু আমার বিশ্ববিদ্যালয়ে 5000 কিলোলিটার ছিল, এখন 20,000 কিলোলিটারে আমি কিন্তু উন্নীত করেছি অক্সিজেনের জন্য, যাতে কোন রকম কোন রোগীর চিকিৎসায় সমস্যা না হয়। এই কথাগুলো এই জন্য বলছি, আপনি বলছিলেন আমাদের কোনো পরিকল্পনা আছে কিনা। হ্যাঁ, রোগী চিকিৎসার ক্ষেত্রে যাতে রোগীরা কোনোভাবেই বঞ্চিত না হয়, আউটডোরে আমার এখন 6 থেকে 7,000 রোগী দেখা শুরু হয়ে গেছে। নর্মালি আমরা স্বাস্থ্যবিধি মেনে ওটি করছি, আমরা প্রত্যেক ধরনের রোগী হাসপাতালে ভর্তি দিচ্ছি। সুতরাং আমি আমার হাসপাতালে যেমন করে করছি, অন্য সকল হাসপাতালে কোভিড নন কোভিড সব রোগীর চিকিৎসার ব্যবস্থা হওয়া উচিত। প্রফেসর শরফুদ্দিন, আপনি একটু থাকবেন আমাদের সঙ্গে, আবার ফিরবো আপনার কাছে। আমি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়ার কাছে জানতে চাচ্ছি যে শরফুদ্দিন স্যার যেমনটা বললেন যে এখন একটু স্বস্তি হলেও আমাদের স্বাস্থ্যবিধিগুলো মানার যে ইয়েটা সেটাকে আরও জোরালো করতে হবে এবং এর কোনো বিকল্প নেই। যে কোনো সময় যে কোনো ডেট্রিমেন্টাল, যে কোনো ডেঞ্জারাস ভেরিয়েন্ট চলে আসতে পারে। কিন্তু ওই আমরা তো আসলে সবসময় একটু হালকা করে ফেলি সব কিছু। এখন যে মাস্ক পরার যে একটা, এটাকে আরও ম্যাসিভভাবে, আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া যায় কিনা, এই প্রচারণাটা সামাজিকভাবে একটা মানে কর্মসূচির অধীনে আনার কোনো উদ্যোগ নেওয়া যায় কিনা। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। শরফুদ্দিন স্যার যথাযথভাবেই বলেছেন যে ওনারা হসপিটালগুলোতে ওনারা কিভাবে ট্রিটমেন্ট করছেন নন কোভিড, কোভিড। কিন্তু উনি যে জিনিসটা বলতে স্বাস্থ্যবিধির কথা বলেছে, আমিও বলবো যে আমরা 2 দিন পরে ইউনিভার্সিটিগুলো খুলছি, আমাদের ছাত্ররা, আপনারা টিএসসিতে যান, আমাদের প্রাক্তন ছাত্ররা আসতেছে এবং আমাদের যারা বর্তমানে পড়াশোনা করছে তারা বিভিন্ন ব্যাচগুলোতে থাকছে, কিন্তু তাদেরকে দেখছি বিকালবেলা তারা কিন্তু কেউ মাস্ক পরতেছে না। আমাদের সাথে পরিচিত ছাত্রদের সাথে দেখা হলে কি ব্যাপার, তোমার মুখে মাস্ক নাই কেন, মাস্ক পরছো না কেন, না স্যার কি হবে। এই যে জিনিসটা, আমাদের বিশ্ববিদ্যালয়ে একটা মাস্টার ডিগ্রি ছাত্র, একটা অনার্সের ছাত্র, সে যদি সচেতন না হয় তাহলে আমার সাধারণ নাগরিক কিভাবে সচেতন হবে। আমাদেরকে বিশ্ববিদ্যালয়ে, যখন আমরা বিশ্ববিদ্যালয়ে হলগুলো খুলবো, ছাত্ররা যখন হলে আসবে, আমরা তো ভ্যাকসিনেটেড করে হলে উঠাবো, কিন্তু আমরা একটা জিনিস আমাদের ইয়ে থাকবে যে মাস্কের ব্যাপারে যেন আমরা ক্লাসরুমে যাব, আমরা কোনো ছাত্রকে মাস্ক না পরা অবস্থায় আমরা ক্লাসে ঢুকতে দেবো না। এমনকি আমাদের শিক্ষকরা তো মাস্ক পরবই, পাশাপাশি হয়তো অনেকগুলো প্র্যাকটিক্যাল ক্লাসে আমাদেরকে হয়তো কোনো কারণে একজন শিক্ষকের মাস্ক খুলতে হলো, বা আমরা একটা ভাইবা নিচ্ছি,
যেমন হয়তো আমরা বললাম যে তোমার মাস্কটা খোলো, তুমি একটু কথা বলো, সেখানে অনেক সময় মাস্ক পরা অবস্থায় কথা অস্পষ্ট হয়, অনেকে দেখা যায় 2-3টি মাস্ক পরে আসছে, কথাগুলো ওইভাবে হয় না। তো সেক্ষেত্রে আমরা কিন্তু মাস্ক এবং স্বাস্থ্যবিধিটা এবং সামাজিক দূরত্বগুলো এগুলো আমাদেরকে স্ট্রংলি মেনটেন করতে হবে। এমনকি সে স্লোগানটা আমরা আমাদের ছাত্ররা, বিশেষ করে ইউনিভার্সিটি লেভেলে, যেহেতু আমি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব, আমি সব বিশ্ববিদ্যালয়কে বলবো আপনারা যখন বিশ্ববিদ্যালয়গুলোকে খুলবেন তখন কিন্তু ছাত্রদেরকে সচেতন করবেন, ওরাই নেতৃত্ব দিবে, ওদেরকে দেখে কলেজের ছাত্ররা শিখবে, ওদেরকে দেখে স্কুলের ছাত্ররা শিখবে, শিক্ষকরা শিখবে, এদেশের মানুষ শিখবে, জনগণ শিখবে। কারণ একসময় ছাত্ররা কি করতো এদেশের জনগণ দেখছে। আমরা মনে করি যে সময় এসেছে আমরা আমাদের করোনাকে যদি কন্ট্রোল করতে হয়, ভ্যাকসিনেটেড হওয়া তো আমাদের অবশ্যই ভ্যাকসিনেটেড হবে সবাই, কিন্তু ভ্যাকসিনেটেড চেয়েও আমাদের মাস্কটাও কিন্তু ভ্যাকসিনের একটা অংশ হিসেবে মনে করি। সুভাষ সিংহ ভাই, আপনি কিন্তু সবসময় বলে আসছেন এবং আপনি নিজেও এখন মাস্ক পরেই আছেন, স্টুডিওতেও আপনি এইভাবে মাস্ক পরে থাকেন, এটা খুবই কমেন্টেবল। কিন্তু এই যে একটা সামাজিক শক্তিকে যুক্ত করে এই সচেতনতা কর্মসূচিটাকে আরো ব্যাপকতর করা, আরো এটাকে ছড়িয়ে দেওয়া, এটার মধ্যে কোনো ধরনের শৈথিল্য দেখতে পান কিনা সরকারি, বেসরকারি, সামাজিক সংগঠন সব ক্ষেত্রে? আমাদেরটা তো ত্রুটি আছেই জাতিগতভাবে, রবীন্দ্রনাথ ঠাকুরই বলে গেছেন, আমরা আরম্ভ করিতে পারি কিন্তু সমাপ্ত করিতে পারি না। আপনি লক্ষ্য করবেন যে আমাদের মার্কেটিং ম্যানেজমেন্টের যে গুরু ফিলিপ কটলার, তিনি বলেন যে ঢাকা ইউনিভার্সিটি আমাদের সিনেটে তিনি এসেছিলেন। ফিলিপ কটলার কিন্তু বলেছেন যে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে কিংবা প্রত্যেকটা সিস্টেমকে একটা নিয়মের মধ্যে আনতে যদি হয়, বিশ্লেষণ করতে হয়, তাহলে বলা হয় SWOT, স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটি, থ্রেট। তা আমাদের স্ট্রেংথ কিন্তু আছে, আমাদের মানুষগুলো খুবই যেমন ধর্মপ্রাণ, তেমনই অসাম্প্রদায়িক, আবার তেমনই কিন্তু তারা খুব সামাজিকতায় খুব বিশ্বাস করে। কিন্তু এই স্ট্রেংথটাকে আমরা কতটুকু কাজে লাগাতে পারি? কয়েকদিন আগে প্রফেসর ডক্টর শরফুদ্দিন আহমেদের কাছে আমি যখন এক পর্যায়ে একজন বলছেন যে তিনি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলেন কোন এক প্রসঙ্গে যে আপনি কমিউনিটি ক্লিনিকের যে কনসেপ্টটা দাঁড় করিয়েছেন সেটা অভূতপূর্ব। তখন মাননীয় প্রধানমন্ত্রী প্রফেসর শরফুদ্দিন আহমেদকে বলেছেন যে এটাও কিন্তু সৃষ্টি করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি আপনি দেখবেন থানা হেলথ কমপ্লেক্স যখন তৈরি করেন তখন কিন্তু দেশে আসার পরে কিন্তু তৈরি করছেন। আমার বক্তব্য খুব পরিষ্কার যে একটি মানুষও যেন চিকিৎসার বাইরে না থাকে, যথাযথ চিকিৎসা পায়। গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চলে সেখানে কমিউনিটি ক্লিনিক যখন ভূমিকা রেখেছে, সেখানে ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স যেন তেমনই ভাবে তৈরি করা হয়, তেমনই এইভাবে অবকাঠামো তৈরি করা হয় যাতে কোনো মানুষকে একেবারে চিকিৎসা হচ্ছে না, কিংবা তাকে আবার যখন থানা কমপ্লেক্সে পাঠানো হবে, কিংবা জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হবে, হসপিটালে পাঠানো হবে, কিংবা রোগীকে আবার যখন ঢাকায় এত দূর 12 ঘন্টা 14 ঘন্টার এই যানজট ঠেলে আপনাকে পাঠাতে হবে, এই প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে আমাদের অনেক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি যদি দাঁড়িয়ে থাকেন আগারগাঁও নিউরো সায়েন্স হসপিটালে, ওখানে দেখবেন প্রতিদিন সকালে শত শত বলবো না, প্রায় 100-র মতন অ্যাম্বুলেন্স কিন্তু জেলা শহর থেকে আসে, অথচ তার অর্ধেকের বেশি কিন্তু ট্রিটমেন্ট কিন্তু ওই জেলা শহরে হওয়া সম্ভব। তা সেই জায়গায় আমাদের কিন্তু ওই জায়গায় গুরুত্ব দিতে হবে, মানুষকে বোঝানোর জায়গায় আনতে হবে। আর বেসরকারি যে প্রতিষ্ঠানগুলো, চিকিৎসা প্রতিষ্ঠানগুলো, তারা কিন্তু অনেক ভূমিকা রেখেছেন এই কোভিডকালীন সময়, আমি স্বীকার করে দিয়ে বলি এদের মধ্যে কিন্তু ব্যত্যয়ের জায়গাটি আছে, সরকারকে এবার নজর দিতে হবে। আপনার বলে দেওয়া আছে আপনি যখন লাইসেন্স দিবেন, লাইসেন্সে অনেকগুলো শর্ত পালন করতে হয়, তার মধ্যে একটি শর্ত হচ্ছে আপনি নির্দিষ্ট সংখ্যক দরিদ্র মানুষের চিকিৎসা করবেন। এই জায়গাটা আমরা কিন্তু রাখতে পারি না। আমি শেষ করি, আপনি এই যে চিকিৎসার ব্যবস্থাপনা, সেই চিকিৎসার ব্যবস্থাপনাতে মানুষ যে সর্বশান্ত হয়ে গেছে, অনেকে এইবার কোভিডকালীন সময় অনেকের 10 লাখ 15 লাখ 20 লাখ টাকার সর্বস্ব খুইয়েছে, জমি বেচে চিকিৎসা করিয়েছেন বাবা মার। এই যে সর্বশান্ত হয়ে যাওয়ার, এই জায়গাতে আমাদের নজর দিতে হবে যে আমাদের কতটুকু একটি জেলা পর্যায়ে বেসরকারি কোনো ক্লিনিক করতে গেলেই তার শর্ত থাকবে আপনার 5 থেকে 10টি আইসিইউ থাকতে হবে, এবং আপনার এখানে প্রতি মুহূর্তে এটাকে নজরদারির মধ্যে রাখতে হবে, এটা ঠিক মতো রাখা হচ্ছে কিনা, ওখানে ওই এক্সপার্টিস আছে কিনা। ওই শুধু আইসিইউর যন্ত্রপাতি থাকলে হবে না, তার পিছনের দক্ষ মানুষগুলো আপনি তৈরি করতে হবে। এটা আমাদের চাওয়া, কিন্তু আমরা বাস্তবে এটা হবে কিনা সেটা নিয়ে আমাদের অনেক প্রশ্ন আছে। আসছি আপনার কাছে প্রফেসর শরফুদ্দিন, একটা খুশির খবর, ভালো খবর। আমরা আজকে সারাদিনই সংবাদের শিরোনাম হচ্ছে যে ম্যাক্সেসে পুরস্কার পেয়েছেন বাংলাদেশি বিজ্ঞানী ফেরদৌসী কাদরী। আপনি নিজেও একজন চিকিৎসা বিজ্ঞানী, আপনার অনুভূতি জানবো। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যখনই কোনো কিছুতে একটা পজিটিভ খবর পাই, আমরা সবাই কিন্তু
উজ্জীবিত হই, উৎসাহিত হই। আপনি জানেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, আইডিসিআর এবং আইসিডিডিআরবি বাংলাদেশে বর্তমানে ইভিএন সায়েন্স ল্যাবরেটরি, যেটা কি বিসিএসআইআর, এরাও কিন্তু বেশ কিছু রিসার্চ ওয়ার্ক করছে। আমি মনে করি যে আজকে ফেরদৌস কাদেরী যে পুরস্কারটা পেয়েছেন, এটা আমরা সবাই পেয়েছি। বাংলাদেশের জন্য এটা একটা বিরাট অর্জন। ম্যাক্সাসে পুরস্কার কিন্তু যে কেউ পায় না। এবং আইসিডিআরবি এবং আইডিসিআর রিসেন্টলি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে আপনারা লক্ষ্য করেছেন, আমরা অ্যান্টিবডি টেস্ট করেছি, আমরা জেনোম সিকোয়েন্সিং করেছি। ইন ফিউচার বুস্টার ডোজ লাগবে কিনা তার জন্য আমার রিসার্চ ওয়ার্ক চলমান আছে। আমরা ডেঙ্গু নিয়েও রিসার্চ ওয়ার্ক করছি। এমনি করে আইডিসিআর, আইসিডিআরবি বহুদিন ধরে কিন্তু আইসিডিআরবি বিভিন্ন ভাবে, আপনি জানেন যে কলেরার ইনজেকশন তৈরির ক্ষেত্রেও তারা একটা ভূমিকা রেখেছিল। এখন কিন্তু এই যে ইনসেপ্টার যে কলেরা ভ্যাকসিনটি, এই সময় আমি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে আমি যাওয়ার সুযোগ পেয়েছিলাম, ওই দিন কিন্তু ওখানে অ্যাপ্রুভড হয় এবং আজও সেই কলেরা ভ্যাকসিনটি আমাদের দেশে আমরা দিতে পারি। এবং আরো একটা জিনিস আপনাকে বলে রাখি যে আমাদের দেশে এই যে এবারকার করোনা নিয়ে, অথবা আমাদের মানুষের জেনোম সিকোয়েন্সিং নিয়ে, অথবা অ্যান্টিবডি টেস্ট করা নিয়ে বেশ কিছুদিন ধরে আইসিডিডিআরবি তাদের দায়িত্ব পালন করছে। এবারে আমি আরেকটা জিনিস দেখলাম, তারা কিন্তু করোনা ভ্যাকসিন ট্রায়াল, এটা এই দেশে করা যায় কিনা তার জন্যও তারা ব্যবস্থা নিয়েছে। আমি আমার বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় ট্রায়ালের জন্য আমরা চেষ্টা করেছিলাম আনহই, যেটা এর আগে আসলে এতদিনে 6 মাসের মধ্যে হয়তো আমরা টিকা তৈরি করে ফেলতে পারতাম, সেটা করতে পারিনি। আর একটা আমরা মেসেঞ্জার আরএনএ ভ্যাকসিনের ট্রায়ালের জন্য আমরা অলরেডি বিএমআরসি থেকে অ্যাপ্রুভাল পেয়েছি। আমি মনে করি যে এই ধরনের রিসার্চ ওয়ার্ক যে যে জায়গায় করা যায় সেখানে সবারই এগিয়ে আসা উচিত। এবং আমি অত্যন্ত আনন্দিত এবং আমি অভিনন্দন জানাই ফেরদৌস কাদেরীকে যে উনার এই উৎসাহে যেন আমরা অন্যরাও উৎসাহিত হয়ে দেশের কাজে আরো এগিয়ে যেতে। আমরা কেন টিকা উৎপাদন করতে পারিনি? যৌথ উৎপাদনের ব্যাপারে সম্প্রতি একটি চুক্তি হয়েছে সম্প্রতি, কিন্তু এখানে আমাদের সীমাবদ্ধতাটা কি এবং যথাযথ বিনিয়োগ বা আমাদের যথাযথ রিসার্চ অথবা যথাযথ মনোযোগ কি অভাব ছিল কিনা, আপনি কি মনে করেন? প্রথমত আপনি জানেন যে ভ্যাকসিন তৈরি করার যে একটা প্রস্তুতি, সেই প্রস্তুতিটি সব দেশেরই থাকতে হয়। আপনি জানেন যে একসময় আমাদের ইনস্টিটিউট অফ পাবলিক হেলথ, যেখানে স্যালাইন সহ, অ্যান্টি র্যাবিস ভ্যাকসিন সহ ইপিআই এর ভ্যাকসিন গুলো তৈরি হলো। পরবর্তী পর্যায়ে সেই তৈরিটি কেন যেন আস্তে আস্তে মানুষ, সেখানকার কর্মকর্তা এবং সায়েন্টিস্টদের অবহেলাই বলেন আর কিছু অসতর্কতার জন্য বলেন, স্যালাইনের মধ্যে কোনো সময় আমরা কিছু শ্যাওলা জাতীয় দেখতে পাই এবং সেটা এই কারণে বন্ধ হয়। পরবর্তীতে আমাদের দেশে প্রাইভেট, আপনি জানেন ইনসেপ্টা, হেলথ কেয়ার এবং পপুলার, তারাও কিছু, যেমন ইনসেপ্টা তারা কিন্তু আরো অনেকগুলো ভ্যাকসিনের সাথে ইনসুলিন ইনজেকশনও তৈরি করে। আমাদের দেশে অন্যান্যরাও এটা পারে। আমাদের সরকারি পর্যায়ে ইডিসিএল এই ব্যাপারে একটা উদ্যোগ গ্রহণ করে। এখনো পর্যন্ত আমরা আলাপ আলোচনার মধ্যে আছি। আমরা আশা করছি যে যৌথ উদ্যোগে এবং বোতলজাতন করা সহ আমরা কোন দেশের থেকে যদি আমাদের প্যাটেন্সিটা আনতে পারি, তাহলে আমাদের দেশে এটা আগামী 6 মাসের মধ্যে উৎপাদন করতে সক্ষম হব। ট্রায়ালের ব্যাপারে প্রথম দিকে আমরা ভাবছিলাম যে ভ্যাকসিনটি নিয়ে আমাদের ট্রায়াল, আনহুই এর ব্যাপারে যেটা আমি আপনাকে বলছিলাম, এটা কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অ্যাপ্রুভাল ছিল না। ইভেন এই সিনোভাক, এটারও কিন্তু অ্যাপ্রুভাল ছিল না। সুতরাং আমাদের দেশে ওই সময় যে আমরা অ্যাপ্রুভাল ছাড়া যারা আমাদের কাছে এগিয়ে এসেছিল, চায়না কোম্পানি বা রাশিয়ান কোম্পানি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যদি তাদেরকে অ্যাপ্রুভাল না দেয়, সেইগুলো আমাদের দেশে তৈরি করে তো আমাদেরও লাভ হবে। পরবর্তী পর্যায়ে যখন এটা অ্যাপ্রুভাল হলো, এখন আমরা এই ট্রায়ালটা দেওয়া শুরু করেছি। এই জন্য আপনি যে কথাটি বলছিলেন এখানে আমাদের কোনো অবহেলা আছে কিনা, আমি মনে করি না অবহেলা, আমাদের সুযোগের অভাব ছিল। আমি আশা করছি এই সুযোগ আমরা পেয়েছি, যেমন যৌথ উদ্যোগে ও প্রোডাকশন যেটা হচ্ছে চায়নার সাথে বাংলাদেশের ইনসেপ্টের মাধ্যমে, আমরা আশা করছি আগামী 6 মাসের মধ্যে ইডিসিএল এর মাধ্যমে আমরা এই ভ্যাকসিন তৈরি করব। এই কথাটা বলে রাখি, এখন যদি তৈরি করতে এখনই শুরু না করি, যদি বুস্টার ডোজ দেওয়া লাগে, তখন কিন্তু আবার ভ্যাকসিন আনার চেয়ে আমরাই যদি স্বয়ংসম্পূর্ণ হই এবং আমরা সারা বিশ্বে 151টা দেশে যেহেতু বিভিন্ন ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট আমরা এক্সপোর্ট করি, আমরাও একসময় আমাদের দেশ থেকে করোনা ভ্যাকসিনও এক্সপোর্ট করতে পারবো আস্থা রাখি এবং আশাবাদী। ধন্যবাদ। আমি আসছি প্রফেসর নিজামুল হক ভূঁইয়ার কাছে। আপনি বলছিলেন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে এবং সেই রোড ম্যাপ দেখা যাচ্ছে যদি পরিস্থিতি কোনো অবনতি না হয় সেক্ষেত্রে। তো এই যে বিশাল ক্ষতি,
সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে বলতে, কিছু কিছু হয়তো অনলাইনে হয়েছে, আপনারা বলেন যে কিছু পরীক্ষা টরীক্ষা নেওয়া হয়েছে ইত্যাদি, কিন্তু আসলে সামগ্রিকভাবে একটা বিশাল ক্ষতি জাতির কাঁধে চেপেছে। অন্যান্য বিষয়ের সঙ্গে এটাও অনেক বড় ক্ষতি। এই ক্ষতিটা কিভাবে পোষানো যাবে? ধন্যবাদ। আমরা 1 অক্টোবর থেকে আমাদের অনার্স এবং মাস্টার্সের ছাত্রদেরকে হলে উঠিয়ে আমরা ফিজিক্যালি পরীক্ষাগুলো নেব। এমনকি আমরা পর্যায়ক্রমে, আমরা যদি করোনা সংক্রমণটা আরও আগে কমে যায়, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, আমার মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী 15 অক্টোবর বিশ্ববিদ্যালয়গুলো খোলার কথা। যদি এর আগে করোনা সংক্রমণটা আমাদের 5-এর মধ্যে চলে আসে, তাহলে আমরা মনে করব যে এর আগে খোলা যাবে, কিন্তু আমাদের ছাত্রদেরকে ভ্যাকসিনেট করতে হবে। ইতিমধ্যে আমাদের প্রায় 70% ছাত্র ডাবল ডোজ পেয়ে গিয়েছে, এমনকি বাকি ছাত্ররা কিন্তু আগামী 15 তারিখের মধ্যে, 15 সেপ্টেম্বরের মধ্যে আমরা তাদেরকে বিভিন্ন ডিপার্টমেন্ট, ইনস্টিটিউটের চেয়ারম্যান এবং হলের প্রভোস্টরা তাদের সাথে যোগাযোগ করছে। এমনকি তারা কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয় সবাই কিন্তু সে ব্যাপারে সচেতন এবং তারা করছে। তা আমরা যে জিনিসটা করব সেটা হলো যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যখন আমাদের খোলা হবে, আমরা ডাবল ভ্যাকসিন রেট দিয়ে হলে ছাত্রদেরকে উঠাবো। আর পাশাপাশি আমাদের যে একটা ভ্যাকসিন দেওয়ার পর 14 দিন পরে তার ইমিউনিটি ডেভেলপ করে, তো সে 15 সেপ্টেম্বরের মধ্যেই সব ছাত্রদেরকে কিন্তু ভ্যাকসিনেট করতে হবে। ভ্যাকসিনেট ছাড়া আমরা কাউকে ফিজিক্যালি পরীক্ষাও নেব না, এমনকি হলে তো ডাবল ডোজ ছাড়া হলে উঠতেই পারবে না। তবে হলে উঠার পরে আগে যেরকম আমাদের একসময় বিশ্ববিদ্যালয়ের একটা হলে 2 জনের জায়গা 4 জন 6 জন ছিল, আমাদের সুভাষ সিংহ রায় একজন ছাত্রনেতা ছিলেন, উনিও এক রুমে 8 জনের মধ্যে ছিলেন, ওনার রুমে ছাত্র উনি যেহেতু নেতা ছিলেন। আমরা একসময় স্টুডেন্ট পলিটিক্স করছি, আমার রুমে হয়তো আমি 4 জন 5 জন ছাড়া ঘুমাইতে পারতাম না, কিন্তু এই সুযোগ আর এখন নাই। এখন আমাদেরকে স্বাস্থ্যবিধি, করোনার কারণে, করোনা আমাদের শিখিয়েছে আমাদের স্বাস্থ্যবিধি মেনটেন করে আমাদের যারা লিগ্যাল ছাত্র তারাই হলে উঠবে এবং ডাবল ভ্যাকসিনেটেড করে আমরা তাদেরকে হলে উঠাবো। আর সিঙ্গেল ভ্যাকসিনেটেড 15 তারিখের মধ্যে করার পর তারা ভ্যাকসিন দিয়ে তার পরীক্ষার হলে আসবে, যেহেতু তারা বাসা বাড়িতে থাকবে, যারা পরবর্তী পর্যায়ে তারা সেকেন্ড ডোজটা দিবে। সেভাবে আমরা ব্যবস্থা করছি এবং পর্যায়ক্রমে আমাদের কলেজগুলো, স্কুলগুলো সেগুলো করা হবে। সুভাষ সিংহ রায়, আমরা আসলে ভালো খবর কম পাই এবং পেলে আমরা নিশ্চয়ই উজ্জীবিত হয়ে প্রফেসর শরফুদ্দিনের যেরকম অভিনন্দন জানালেন, আপনার কথা শুনবো। ফেরদৌসী কাদরী। ফেরদৌসী কাদরীকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আমার মনটা খুবই ভালো হয়ে গেছে। এই কারণে যে মানুষের তার যে কষ্ট, তার যে স্বীকৃতি, এটা কিন্তু খুব প্রয়োজন। কষ্টের স্বীকৃতি প্রয়োজন, এবং তার যে ধারাবাহিক যে কার্যক্রম, সেই কার্যক্রমের স্বীকৃতিটা খুব জরুরি। তা আমি তাকে আবারও অভিনন্দন জানাই। আমি একটা বিষয় এখানে যোগ করি, শিক্ষার উপরে আমাদেরকে জোর দিতে হবে। আমরা যদি কল্যাণ রাষ্ট্রের কথা যারা আমরা বলছি, আমরা এগিয়েছি অনেকখানি, অনেক সময় মনে হয় যে আমরা যেতে পারতাম অনেক দূর। সেটা আমরা কতটুকু আগামীতে প্রস্তুতি নিব, সেই প্রস্তুতির জন্য আমার করোনার কাছ থেকে, এই করোনাকালীন সময় আমরা শিক্ষা গ্রহণ করেছি কিনা আমরা নিজেরা বুঝতে চাই। বোধহয় আমরা বুঝে ফেলেছি যে আমাদের কোথায় কোথায় সংকট। আমাদের চিকিৎসা ব্যবস্থাপনা কাঠামোর কথা আমি আগেই বলেছি আপনাকে, এইটাকে জোর দিতে হবে এবং বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের ওপরে আমাদেরকে সরকারের নজরদারি বাড়াতে হবে। যে আপনি যখন তখন কোনো রুগীকে আপনি বলতে পারবেন না এখনই এই ইঞ্জেকশনটি দরকার, ইঞ্জেকশনটির দাম হচ্ছে 72,000 টাকা। রুগীর আত্মীয় স্বজনরা নিরুপায় হয়ে যায়, তখন তাদের দেখার সময় থাকে না আসলে এই ইঞ্জেকশন দেওয়া হয়েছে কি হয়েছে না, কিংবা এই ওষুধের ইঞ্জেকশনের দাম এত কি না। অনেকগুলো বিষয় কিন্তু এখানে যুক্ত হয়ে আছে। অতএব স্বচ্ছতা, জবাবদিহিতা আমাদের সমস্ত ক্ষেত্রে এটা খুব বেশি জরুরি, এবং এই জন্য সরকারকে এ ব্যাপারে বেশি বেশি করে কাজ করতে হবে। এবং আরেকটা ব্যাপারে যোগ দিতে চাই, এই যে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা কিন্তু খুবই জরুরি একটি বিষয়। আমাদের বিজ্ঞান গবেষণায় প্রচুর অর্থ বিনিয়োগ করতে হবে, এবং সমস্ত গবেষণাতে আমাকে, এবং তার ফল যে পাওয়া যায় ফেরদৌসী কাদরী সেটা প্রমাণ করেছে। এবং আমরা সেই দিনের জাতি, যেটা প্রফেসর শরফুদ্দিন আহমেদ বললেন, আমরা সেই দেশ, যেই দেশ 2008 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী সরকার পরিচালনার দায়িত্ব নেন, তখন আমাদের ওষুধ কিন্তু সব স্বয়ং সম্পূর্ণ ছিলাম না। আমরা এখন ওষুধ উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ শুধু না, আমরা 150টির উপরে দেশে আমরা ওষুধ রপ্তানি করি, এমনকি হাইলি রেগুলেটেড মার্কেটে ওষুধ রপ্তানি করি। সেই জায়গায় গত বছর 27 সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে তার নিজের যে বক্তৃতায়, যে প্রতি বছর যে ভাষণটি দেন, এবারও তিনি যাচ্ছেন, এবং সেই ভাষণে তিনি উল্লেখ করেছিলেন খুব গুরুত্ব দিয়ে, তিনি বলেছিলেন যদি মেধাস্বত্ব আইনের যদি শিথিল করা হয়, ছাড় দেওয়া হয়, প্রযুক্তি হস্তান্তর করা হয়, বাংলাদেশ ভ্যাকসিন উৎপাদনে খুবই সক্ষম।
আমি সাপ্লিমেন্টটা করছি, যেটা সুভাষ সিংহ রায় যেটা বলেছেন, রিসার্চে কিন্তু আমাদের প্রচুর পরিমাণ টাকা দিতে হবে এবং রিসার্চ করলেই কিন্তু আমাদের যে পুরস্কারটা পেলো আমাদের ম্যাডাম, তো ওনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি আমাদের যে ছাত্রদের ব্যাপারে আপনি যেটা বললেন, আমাদের শিক্ষার যে ক্ষতিটা হয়ে গেল, আমরা কিন্তু আমাদের যে 6 মাসের সেমিস্টার সেটাকে আমরা 4 মাসে নিয়ে আসবো। তারপরে যেটা আমাদের 1 বছরের কোর্স সেটাকে আমরা 8 মাসে নিয়ে আসবো। এমনকি আমরা শিক্ষকরা শনিবারে আমরা এক্সট্রা ক্লাস নিয়ে প্রয়োজন বোধে শুক্রবারেও ক্লাস নেব। আমরা আশা করি যদি আমরা 2 বছর কন্টিনিউ করতে পারি, আমাদের যে 1.5 বছরের যে লসটা সেটা আমরা। আমি একটা কথা শোনার লোভ সামলাতে পারছি না, অনুমতি যদি করেন। সেটা হচ্ছে আমাদের মানসিকতাটা পরিবর্তন করতে হবে। আমাদের ছাত্রছাত্রীদের শুধুমাত্র সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার জন্য তাদের অভিভাবকরা যেন ব্যস্ত না হয়ে পড়েন, পাবলিক সার্ভিস কমিশন যদি একমাত্র না হয়, এটা অগ্রগতি হচ্ছে, কিন্তু আমাদেরকে শুধুমাত্র ডাক্তার বানাতে হবে না, ইঞ্জিনিয়ার বানাতে হবে। যেই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে ভর্তি হয়েছে তাকে জোর করে ফার্মাসিউটিক্যাল সায়েন্সে ভর্তি করার জন্য তার বাবা মারা জমি বিক্রি করে নর্থ সাউথে ভর্তি করা কিংবা অন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা, এটার কোনো প্রয়োজন নেই। আমাদের অনেকগুলো বিষয়ে কিন্তু এক্সপার্টিস দরকার। আমাদের শুধুমাত্র ইঞ্জিনিয়ার ডাক্তারই শুধু আমাদের কিন্তু এই সমাজ নির্মাণে কাঠামোতে কাজ দিবে না। প্রয়োজন আছে আমাদের ভাইরোলজি না, কিন্তু এই মহামারী আমাদেরকে শিখিয়েছে আমাদের চিকিৎসক প্রয়োজন আছে, প্রচুর চিকিৎসক লাগবে আমাদের, বায়োকেমিস্ট দরকার, অনেক বিষয়ের ভিতরে আমাদের এক্সপার্ট লোক দরকার। জি ডক্টর শরফুদ্দিন। আর একটা জিনিস সুভাষ সিংহের সাথে আরেকটা জিনিস অ্যাড করি, এই করোনা আমাদের শিখিয়েছে যে গত 1.5 বছরে দেশের বাইরে গিয়ে চিকিৎসা করা লাগে না, এদেশের চিকিৎসকরাই যথেষ্ট যে সব ধরনের চিকিৎসা তারা দিতে পারে। এটাও এই করোনা আমাদের শিখিয়েছে। আর করোনা শিখেছে যে এক দেশের প্রধানমন্ত্রী একটা মানে উন্নয়নশীল দেশ হয়েও 1 লক্ষ কোটি টাকা প্রণোদনা দিয়েছে দেশের মানুষকে। আজকে চিকিৎসকরা 100-200 জন প্রায় মৃত্যুবরণ করেছে। এর পিছনেও আমরা যে মহান মুক্তিযুদ্ধে চিকিৎসকরা যেমন করে জীবন দিয়েছিল, এই করোনা যুদ্ধেও তারা আবার দেখিয়েছে ফ্রন্টলাইনার হিসাবে চিকিৎসক, সাংবাদিক এবং অন্যান্য সবাই কিন্তু এই করোনা যুদ্ধে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এটাও কিন্তু আমাদের দেশ সেবার, মানব সেবার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছে বলে আমি মনে করি। আপনি যে আমরা শেষ মন্তব্যের মধ্যে একটু সুভাষ সিংহ রায় বলছিলেন যে প্রাইভেট মেডিকেল হসপিটালসগুলো বা তাদের যে এক ধরনের মনোপলি অথবা তাদের আপনার মানুষের সেবা দানের ক্ষেত্রে যে সীমাবদ্ধতাগুলো দেখা যায়, যে সমালোচনাগুলো উঠে, এ বিষয়ে আপনি একজন শীর্ষ প্রফেশনাল হিসেবে জি এক্ষেত্রে আমি বলতে চাই যে আসলে ব্যবসায়িক মনোভাবটা আমাদের সবাইকে পরিত্যাগ করতে হবে, আমাদের মানসিকতা উন্নয়ন করতে হবে, যেটা সুভাষ সিংহ রায় চৌধুরী বলেছে, এবং আমাদের মানবিক হতে হবে সব ক্ষেত্রে। কিন্তু সব জায়গায় যদি আমরা ব্যবসার কথা ভাবি তাহলে কিন্তু সেটা ঠিক হবে না। আর বেসরকারি চিকিৎসা কেন্দ্র যেগুলো আছে সেখানেও অনেক বিশেষজ্ঞ চিকিৎসক আছে, তাদেরকেও আমাদের কাজে লাগাতে হবে। সাথে সাথে তাদের যে ফ্যাসিলিটি গুলো আছে সেগুলো যাতে আমাদের দেশের দরিদ্র মানুষের জন্য, যেমন ধরেন একটা মেডিকেল কলেজ করতে গেলে বা একটা হাসপাতাল করতে গেলে প্রাইভেটলি তার 10% CSR এর মাধ্যমে তাদেরকে কিন্তু গরিব রোগীদের জন্য এটা দিতে হবে। সেইটা কি সব মেডিকেল প্রাইভেট মেডিকেল দিচ্ছে না। এইটা যদি করতে পারতাম, 110টা আমার প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে 70টা হলো প্রাইভেট মেডিকেল, এই 70টিতে প্রায় কিন্তু ধরেন 10% করে যদি আমার হয়, 500টা বেড থাকলে তার মধ্যে 50টা বেড থাকবে তাদের ফ্রি। সেই 50টা বেডের 70টা মেডিকেলে চিন্তা করেন 3,500 গরিব রোগীকে কিন্তু আমরা চিকিৎসা দিতে পারি। এই বিষয়ে আমি সকল প্রাইভেট মেডিকেল কলেজকে এগিয়ে আসতে বলবো, যারা এখনো তাদের মানবিকতার পরিচয় দেননি তারা যেন মানবিক হন, তারা যেন এই দেশের মানুষের কথা ভেবে তাদেরকে এই পজিশনে আসার ক্ষেত্রেও এই দেশ তাকে অনেক কিছু দিয়েছে। আজকে এত বড় একটা মেডিকেল কলেজ তৈরি করার ক্ষেত্রেও এদেশ তাকে অনেক কিছু দিয়েছে, এটা ভেবে দেশের মানুষের জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাই। জি ধন্যবাদ প্রফেসর ডক্টর শরফুদ্দিন আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ উপাচার্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় যোগ দেওয়ার জন্য জুম প্ল্যাটফর্মে। জনাব অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং সুভাষ সিংহ রায় ধন্যবাদ। আপনাদের তিনজনকে। প্রিয় দর্শক, আজকে আমরা অনুষ্ঠান এখানে শেষ করব। এই আলোচনার উদ্দেশ্য একটি, যে আমরা অনেক সংকট পেরিয়েছি, এই সময়ে আমাদের যদি আমরা আরও সচেতন হই, আরও যদি স্বাস্থ্যবিধিগুলো মানার ব্যাপারে যদি আরও উদ্যোগী হই, তাহলে আমরা আর নতুন করে কোনো ধরনের বিপদের
মুখোমুখি হওয়ার আশঙ্কা কমে যাবে এবং একই সঙ্গে আমাদের যে টিকাদানের যে প্রক্রিয়া সেটি আরও বেগবান হবে এবং স্বাস্থ্য ব্যবস্থায় যে দুর্বলতা, যে ত্রুটি, যে দুর্নীতি, যে সমালোচনা, যে অসামর্থ্য, এগুলো এখন অ্যাড্রেস করার একটা সময় বা একটা ফুরসত বা একটা নিঃশ্বাস ফেলার সময় এসেছে। এখন স্বাস্থ্য ব্যবস্থাপকরা এই বিষয়টি অত্যন্ত সিরিয়াসলি নেবেন, এই আশা থেকে আমরা এই আলোচনাটি করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে। চাইলে আপনারা অনলাইনে অনুষ্ঠানটি দেখতে পারেন, ভিজিট করুন ntvbd.com। এছাড়া ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে আমাদের জনপ্রিয় অনুষ্ঠান খবরের আপডেট আপনারা জেনে নিতে পারেন। দেখা হবে আবারও পরের অনুষ্ঠানে।